উনি চট্টগ্রামের একটি স্বনামধন্য হসপিটালে কর্মরত রয়েছেন। এই ঘটনাটি ওনার নিজের সাথেই ঘটে যাওয়া এক রোমহর্ষক ঘটনা। এই ঘটনার ভয়াবহতার ফলে সৃষ্ট সমস্যা উনি এখনও বয়ে বেড়াচ্ছেন বলে জানিয়েছেন। তো চলুন মূল ঘটনায় চলে যাই। ঘটনাটির সময়কাল মাত্র ৩-৪ মাস আগের এক রাতে। ওনাকে মাঝে মাঝে একটা দায়িত্ব পালন করতে হয়। শুধু ওনাকে না, ওনার মতো পদে যারা রয়েছেন এরকম বেশ কয়েকজনকে এই দায়িত্বটা পালন করতে হয়। তা হচ্ছে ডেথ কেয়ারে দায়িত্ব পালন করা। ডেথ কেয়ার জিনিসটা কি? কোনো লাশের যদি ড্রেসিং করাতে হয় সেক্ষেত্রে ডেথ কেয়ারে এটা করা হয়। ড্রেসিং অর্থ লাশের কোথাও কোনো কাটাছেঁড়া রয়েছে সেটাকে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেয়া, জাস্ট এতটুকুই। কোনো জীবিত রোগীর ক্ষেত্রে কাজটা যতটা সহজ, মৃত রোগীর ক্ষেত্রে কাজটা কিন্তু মোটেও এত সহজ নয়, অনেক সাহসের প্রয়োজন পড়ে। পুরুষ লাশের ক্ষেত্রে কিন্তু পুরুষ লোক রয়েছে, মহিলা লাশের ক্ষেত্রে মহিলারা রয়েছেন, তারা এভাবেই কাজটি করে থাকেন। তবে কখনো যে ব্যতিক্রম হয় না তা কিন্তু না। তীব্র লোকবল সংকটের কারণে কখনো কখনো এটার ব্যতিক্রম হয়ে যায়। এক রাতে স্ট্রোক করা একজন রোগী মারা যান, যিনি চিকিৎসাধীন ছিলেন সেখানে। মারা যাবার পর তাকে কিছুটা ড্রেসিং করাতে হবে, বিশেষ করে মাথার দিকে ড্রেসিং করাতে হবে। উনি যেহেতু একজন মহিলা ছিলেন তাই স্বাভাবিকভাবেই কোনো মহিলা নার্স বা স্টাফের উপর এই দায়িত্বটা পড়ে। কিন্তু দেখা গেল যে এই কাজে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর যারা ছিলেন তারা ইমার্জেন্সি অন্য আরেকটা জায়গায় ডিউটিতে রয়েছেন আর কি। এখন কে এই কাজ করবে? যেহেতু মাথার দিকে ড্রেসিং, তো এই কারণে এই দায়িত্বটা কর্তৃপক্ষ দিয়ে দিলেন এই হাসান ভাইয়ের উপরে। হাসান ভাই নির্দিষ্ট স্থান থেকে লাশটি বুঝে নিলেন। লাশের উপরে একটি বেড কভার ছিল, অর্থাৎ বিছানার চাদর দেয়া ছিল। এই বিছানার চাদরটা অবশ্য লাশের যারা আত্মীয় স্বজন তারাই এনেছিলেন। একটা স্ট্রেচারে লাশটা তুলে দেওয়া হলো। এরপর ওনাকে এটা দিয়ে দেওয়া হলো যে যাও তুমি ডেথ কেয়ারে নিয়ে যাও, এরপর তুমি ডেথ কেয়ারে এই লাশের ড্রেসিং করবা। ডেথ কেয়ারে লাশের ড্রেসিংগুলো সম্পন্ন করা হয়। উনি স্ট্রেচার ঠেলতে ঠেলতে ডেথ কেয়ারের দিকে লাশটিকে নিয়ে যাচ্ছেন। যে পথ দিয়ে নিয়ে যাচ্ছেন ওই পথে উনি একাই ছিলেন, তবে দূরে দূরে লোকজনদেরকে হাঁটাচলা করা দেখছিলেন। উনি যখন নিয়ে যাচ্ছিলেন তখন স্ট্রেচারের পেছন দিকে উনি দাঁড়ানো ছিলেন, পেছন থেকে ঠেলতে ঠেলতে উনি নিয়ে যাচ্ছেন। উনি যখন নিয়ে যাচ্ছিলেন এবং ডেথ কেয়ারের কাছাকাছি চলে এসেছেন, ঠিক তখনই ওনার কাছে মনে হলো ওনার শরীর অনেকটা ভারী হয়ে যাচ্ছে, ওনার পা চলতে চাইছে না, মাথাটা কেমন যেন ঝিমঝিম ঝিমঝিম করছে। উনি যেহেতু সামনের দিকে এগোতে খুব কষ্ট পাচ্ছিলেন, উনি চিন্তা করলেন শরীরটা একটু সামনের দিকে ঝুঁকিয়ে এরপর স্ট্রেচারটা ঠেলি, তাহলে সামনের দিকে অনেকটা সহজেই নিয়ে যেতে পারবো। ওই চিন্তা করে শরীরটাকে একটু ঝুঁকিয়ে যখন স্ট্রেচারটি ঠেলে উনি নিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করেই ওই লাশের ডান পা ওনার মাথায় কোনোভাবে টাচ লাগে। যখনই টাচ লেগেছে সাথে সাথে ওনার কাছে মনে হয় শরীরে বিদ্যুতের এক চমক খেলে গিয়েছে, ইলেকট্রিক শক খেলে যেমনটা হয় মনে হলো এমনটা হয়েছে। আর ওই সময় ওনার ডান পা মারাত্মক ব্যথা শুরু করে, এত ব্যথা যে উনি আর আগাতেই পারছেন না। একটু আগে তো শরীর ভার হয়ে গিয়েছিল, এখন ডান পায়ে প্রচণ্ড ব্যথা। এরপরও উনি অনেক কষ্টে ডেথ কেয়ারে চলে আসেন। ডেথ কেয়ারে আসার পরপরই উনি যখন ওই লাশের উপর থেকে বেডশিটটা সরিয়েছেন তখনই ওনার কাছে মনে হলো ওনার কানে কেউ ফিসফিস করে বলল, ড্রেসিং করাবি না। প্রথমে একবার শোনার পর ওনার কাছে মনে হলো এটা মনের ভুল। দ্বিতীয়বার উনি আবারও সেম কথা শুনলেন, ড্রেসিং করাবি না। এবারও উনি বিষয়টা মনের ভুলই ভাবলেন। তৃতীয়বার উনি শুনতে পেলেন, ড্রেসিং করাবি না। 3 বার শোনার পরেও উনি এই বিষয়টাকে ওভাবে গুরুত্ব দিলেন না। আসলে গুরুত্ব দেওয়ার সুযোগও নাই, কাজটা তো ওনাকে করতেই হবে। উনি খুবই দ্রুততার সাথে মাথায় ড্রেসিংটা কমপ্লিট করে আবার উনি স্ট্রেচারটা নিয়ে বাইরে বের হয়ে গেলেন। বাইরে যখন বের হয়ে
নির্দিষ্ট জায়গায় উনি এসেছেন এতটুকু আসতে তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু শরীরটা যে ভারী হয়ে আছে এতটুকুই। উনি যখন আসলেন, আসার পর জানতে পারলেন লাশটা এখন এই লাশের আত্মীয় স্বজন গ্রহণ করবেন না, কেননা লক্ষাধিক টাকা বিল এখনও বকেয়া রয়েছে। তারা জানিয়েছেন যে লাশটা তারা সকালবেলা নেবেন। কি আর করা, এই লাশটা এখন কিন্তু রেখে আসতে হবে মর্গে, বডি হোল্ডিং যেই জায়গাটা রয়েছে সেখানে, যেখানে বডিগুলো রাখা হয়, সেখানে অনেকগুলো ছোট ছোট ফ্রিজিং রুম রয়েছে। ফ্রিজিং রুম বলতে এক ধরনের বক্স, এই বক্সের মধ্যে ডেড বডিগুলো রাখা হয়। রুমটাও কিন্তু ঠান্ডা, আর ওই যে বক্সগুলো সেগুলো তো আরও ঠান্ডা। সেখানে ডেড বডি রাখা হবে। কে নিয়ে যাবে? নিতে হবে এই হাসান ভাইকেই। কি আর করা, উনি রওনা দিলেন সেই স্ট্রেচারটা নিয়ে ওই মর্গের দিকে। তখন অবশ্য ওনার পায়ের ব্যথা কিছুটা কমে এসেছে। উনি মর্গের দিকে যতটা এগিয়ে যাচ্ছিলেন, এবার মনে হচ্ছে শরীরটা যতটুকু হালকা হয়েছিল এই অল্প সময়ের মধ্যে আবার শরীরটা ভারী হয়ে যাচ্ছে। উনি আস্তে আস্তে মর্গে ঢুকে গেলেন। মর্গে ঢোকার পর উনি একটা নির্দিষ্ট বক্সে ওই ডেড বডিটা তুলে দিলেন। এরপর উনি যে কাজটি করলেন সেটা হলো লাশের উপরে থাকা যেই বেডশিটটা ছিল এটা ভাঁজ করলেন, ভাঁজ করে ছোট করে ফেললেন। তারপর উনি এই বেডশিটটা ওই লাশের বুকের উপরে রেখে দিলেন, কেননা সকালবেলা যখন এই ডেড বডিটা এখান থেকে বের করা হবে, ডেড বডিটা তো ঢেকে রাখতে হবে, এই বেডশিটটা দিয়েই উনি ঢেকে রাখবেন এরকম চিন্তাটা করেছিলেন। এরপর উনি বের হয়ে এসেছেন। বের হয়ে আসার পর উনি ওনার ডিউটিতে চলে গেছেন। তখনও কিন্তু ওনার পায়ে ব্যথা করছিল, তবে সেটা কমে এসেছিল। যখন ভোর 4টার মতো বাজে, এমন সময় হসপিটালের একজন দায়িত্বশীল ব্যক্তি ওনাকে জানালেন যে আত্মীয় স্বজন চলে এসেছে, তারা হসপিটালের বিল সম্পূর্ণরূপে পরিশোধ করে দিয়েছে, তারা এখনই লাশটা নিয়ে যাবে। যদিও বা তাদের সকাল আসার কথা ছিল, তারা হয়তো বা দ্রুতই টাকা গুছিয়ে ফেলেছেন, এই জন্য এখনই নিয়ে যাবেন। যেহেতু লাশ নিয়ে যাবেন, লাশটা তো আবার নিয়ে আসতে হবে। এবারও কিন্তু হাসান ভাইকে গিয়েই সেই ডেড বডিটা আনতে হবে। উনি এবার সেই মর্গে চলে গেলেন, যেখানে উনি নিজেই ডেড বডিটা রেখেছিলেন। উনি যখনই মর্গে ঢুকেছেন, হঠাৎ করে ওনার কাছে মনে হলো ওনার মাথা এলোমেলো হয়ে গেছে, ওনার বডির উপর আর কোনো কন্ট্রোল নাই। উনি কি করছেন না করছেন মনে হচ্ছে আধো ঘুম আধো জাগ্রত অবস্থায় কিছু একটা করছেন। কি করছেন বুঝতে পারছেন না, তবে এতটুকু ওনার মনে আছে, উনি যখন ওই বক্সটা খুলেছিলেন তখন উনি দেখলেন ওই বক্সের ভেতরে যেই ডেড বডিটা উনি রেখেছিলেন, সেই ডেড বডির উপরে যেই বেডশিটটা উনি ভাঁজ করে রেখেছিলেন সুন্দর করে, এই বেডশিটটা বেশ এলোমেলো কুচিমুচি হয়ে আছে। মনে হচ্ছে কেউ এটা বের করে একদম একটা দলা করে কুচিমুচি করে ওখানে রেখে দিয়েছে। এটা দেখে তো উনি বেশ অবাক। এটা যে আধো ঘুম আধো জাগ্রত অবস্থায় দেখে এরকমটা মনে হয়েছিল তা কিন্তু না। এটা যখন উনি দেখেছিলেন তখনও মোটামুটি ওনার একটা সেন্স ছিল। এরপর ওনার মনে আছে উনি সেটা ভাঁজ করে আবার লাশের উপরে রেখেছিলেন, বডির উপরে। তারপর এটাকে আবার খুলে উনি আবার লাশের উপরে রেখে দিয়েছিলেন, কেন ওটা ভাঁজ করে রাখলে তো হবে না, লাশটাকে তো আবার নিয়ে যেতে হবে। উনি স্ট্রেচার নিয়ে যখন বাইরে বের হলেন তখন ওনার কাছে মনে হলো যে উনি একটু স্বাভাবিক। এতক্ষণ উনি আধো ঘুম আধো জাগ্রত অবস্থায় কাজটি করেছেন বলে ওনার কাছে মনে হলো। এরপর স্ট্রেচার ঠেলতে ঠেলতে উনি যখন নির্দিষ্ট জায়গায় আসলেন যেখানে লাশের আত্মীয় স্বজন অপেক্ষা করছিলেন, সেখানে আসার পর উনি একটু স্বাভাবিক। তখন মোটামুটি মনে হলো যে উনি আর আধো ঘুম আধো জাগ্রত অবস্থায় নাই, পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে আছেন। লাশের একজন আত্মীয় উনি বলে উঠলেন যে লাশের মুখটা আমাদেরকে একটু দেখান না। তখন কি আর করা, হাসান ভাই যখনই লাশের মুখের উপর থেকে কাপড় সরিয়েছেন তখন হাসান ভাই খেয়াল করলেন যে ওনার শরীরের উপর থেকে নিয়ন্ত্রণ পুরোপুরি উঠে গেছে। উনি একদম ফ্রিজ হয়ে গিয়েছেন, উনি নড়তে পারছেন, একদম একটা মূর্তির মতো দাঁড়িয়ে আছেন। এমনকি উনি ওনার চোখের পলকও ফেলতে পারছেন না, জোর করেও পলক ফেলতে পারছেন না, এমন একটা অবস্থা। এদিকে ওই লাশের আত্মীয় স্বজন যারা ছিলেন তারা বলেন ঠিক আছে এবার ঢেকে দেন, এবার লাশটা অ্যাম্বুলেন্সে তুলে দেন। কিন্তু
ওনারা দেখলেন যে এই যে হাসান ভাই, উনি কোনো কথাই বলছেন না, শুধু ফ্যাল করে একদিকে তাকিয়ে আছেন। তারা বলেন, কি ব্যাপার, আপনার কি হলো? এই কথার কোনো উত্তর হাসান ভাই দিতে পারছিলেন না, কেননা ওনার শরীরের উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। তবে সব কিছু উনি শুনতে পাচ্ছিলেন, দেখতে পাচ্ছিলেন, কিন্তু ঘাড় ঘুরিয়ে আশেপাশে উনি দেখবেন সেই সুযোগটাও আসলে ওনার ছিল না। ওনার এই অবস্থা দেখে কিছু কলিগরা এগিয়ে এলেন। এরপর ওনার বডিতে যখন টাচ করলেন তখন উনি কিছুটা নড়াচড়া করার শক্তি পেলেন। এরপর উনি অনেক কষ্টে হেঁটে হেঁটে সামনের দিকে আগাচ্ছিলেন। মনে হচ্ছিল ওনার প্রত্যেকটা পায়ের সাথে অনেক ভারী ওজনের কিছু ঝুলিয়ে দেওয়া হয়েছে, কোনোভাবেই উনি পা উঁচা করতে পারছেন না। অনেক কষ্টে একটা জায়গায় এসে উনি ওনার কলিগদেরকে ইশারা করে দেখালেন যে একটা কোরআন, একটা জায়নামাজ ওনাকে এনে দিতে। ওনারা তো কিছুই বুঝতে পারছিলেন না, কারণ উনি কিন্তু কথা বলতে পারছিলেন না। যখন উনি বুঝতে পারলেন এটা কেউ কিছু বুঝতে পারছে না, তখন ইশারায় উনি কলম চাইলেন। কলম যখন ওনাকে দেয়া হলো তখন উনি সাদা কাগজে এটা লিখলেন যে একটা কোরআন এবং জায়নামাজ যেন ওনাকে দেয়া হয়। লিখতে ওনার অনেক কষ্ট হচ্ছিল, কেননা ওনার হাতের আঙ্গুলগুলো বেঁকে যাচ্ছিল নাকি উনি জানিয়েছেন। কেন এমনটা হচ্ছিল উনি নিজেও বলতে পারেন না। এরপর ওখানে যারা ছিলেন তারা সেটাই করেন, দ্রুত সেটার ব্যবস্থা করা হয়। উনি নামাজে দাঁড়িয়ে যান। অনেক কষ্টে উনি তাকবীরে তাহরিমাটা করেছিলেন। যখন উনি রুকু করলেন ওনার কাছে মনে হলো যে শরীরটা একটু হালকা হলো। যখন উনি সেজদায় গেলেন তখন মনে হলো আরেকটু হালকা হলো। যখন সেজদা থেকে উঠে বসলেন তখন মনে হলো শরীরটা আরেকটু হালকা হলো। দ্বিতীয় সেজদা যখন করলেন তখন মনে হলো শরীরটা আরেকটু হালকা হলো। এভাবে 2 রাকাত নামাজ আদায় করতে করতে শরীর অনেকটাই হালকা হয়ে গেল। এরপর উনি কোরআন পাঠ করার চেষ্টা করলেন। প্রথম দিকে মুখ থেকে কথা বের না হলেও একটু পরে উনি কোরআন তেলাওয়াত করতে পারছিলেন। এভাবে উনি ফজরের নামাজের আগ পর্যন্ত কোরআন তেলাওয়াত করেন। ফজরের নামাজ পড়ার পর উনি কথা বলার মতো পরিপূর্ণভাবে সক্ষমতা ফেরত পান। এরপর উনি এই বিষয়টা কয়েকজনের সাথে খুলে বলেছিলেন। উনি যেই নার্সের সাথে কথা বলেন, যেই নার্সের দায়িত্ব ছিল মূলত ওই লাশের ড্রেসিং করানো, উনি কথা বললেন যে আপা, এই লাশের সাথে না এরকম এরকম ঘটনা ঘটছে, আমারও এরকম সমস্যা হয়েছে। তখন উনি আর একটা ভয়ঙ্কর কথা বলেন। ওই যে যিনি নার্স ছিলেন আর কি, উনি বলেন যে ড্রেসিং তার করানোর কথা থাকলেও যখনই ওই লাশের দিকে উনি তাকিয়েছেন তখনই ওনার হার্টবিট মারাত্মকভাবে বেড়ে যায়। মনে হচ্ছে এখনই উনি স্ট্রোক করবেন, আর ভয়ঙ্কর অজানা এক ভয় ওনার মধ্যে চেপে বসে। তখন উনি কোনো না কোনো কথা বলে ওখান থেকে অন্য একটা ডিউটির কথা বলে চলে গিয়েছিলেন, যার কারণে উনি ওই লাশের ড্রেসিং করান নাই। উনি জানান যে অজানা কোন এক কারণ, তা উনি নিজেও বলতে পারবেন না, কিন্তু ওনার মারাত্মক ভয় লেগেছিল। যাই হোক, এই ঘটনা এই পর্যন্ত গেল। এই লাশটা যারা নিয়ে গেলেন, পরবর্তীতে কি হয়েছিল বা ওই লাশ যার লাশ উনি কেন আসলে স্ট্রোক করেছিলেন, এই বিষয়ে অতটা তথ্য বিস্তারিতভাবে উনি নেননি, কারণ উনি নিজেই তো নিজেকে নিয়ে অনেক আসলে উদ্বিগ্নতা, বিভিন্ন সমস্যার মধ্যে ছিলেন। এরপর উনি দিনের বেলাতে বাসায় গেলেন, যেহেতু নাইট ডিউটি করেছেন। উনি যখন ঘুমিয়েছেন তখন অনেক ধরনের ভয়ঙ্কর স্বপ্ন উনি দেখতে থাকেন। এটা হতেই পারে, যেহেতু রাতের বেলা এরকম ভয়ঙ্কর ঘটনা ওনার সাথে ঘটেছে, স্বপ্ন এরকম দেখাটাই স্বাভাবিক কি নয়। উনি যখন ডে শিফটে ডিউটি করেছেন, রাত্রেবেলা বাড়িতে গিয়েছেন, ওই রাতে ঘটে আর একটা ঘটনা। মাঝরাতে ওনার ঘুম ভেঙে যায়। চোখ খুলে উনি দেখতে পান একটা অবয়ব। এই অবয়বটা রুমের মধ্যে হাঁটাহাঁটি করছে, একবার এপাশে যায়, একবার ওপাশে যায়, একবার সোফার উপর বসে, আবার উঠে যায়। এভাবে পায়চারি করতে করতে রুম থেকে বের হয়ে মিলিয়ে গেল। এটা প্রথম রাত্রে দেখার পর উনি মনে করেছিলেন হয়তো বা ঘুমের ঘরে এটা দেখেছেন, কিন্তু না, উনি যেই রাত্রে বাসায় ঘুমান সেই রাত্রেই এই জিনিসটা উনি দেখতে থাকেন। এটা কিন্তু স্বপ্নে না, এটা বাস্তবে। এরপর বুঝতে পারলেন উনি মারাত্মক একটা সমস্যার মধ্যে পড়ে গেছেন। ভালো একজন হুজুরের কাছে গিয়ে এই বিষয় নিয়ে যখন আলোচনা করেন, তখন হুজুর উনি ওনার মতো করে ঝাড়ফুঁক করে দেন, রুকিয়া করে দেন। এরপর উনি অনেকটা ভালো হয়েছেন, এটা সত্য। তবে মাঝে মাঝে যখন উনি ওই মর্গের পাশ দিয়ে যান, সাথে সাথে ওনার শরীরটা ভারী হয়ে যায়। তখন ওনার কাছে মনে হয় উনি এখন আর একা নন, ওনার সাথে কেউ রয়েছে যে তার সাথে হাঁটছে।
আর স্বপ্নের মধ্যে মাঝে মাঝে উনি ভয়ঙ্কর অবয়ব দেখতে পান। এই সমস্যাটা এখনও ওনার সাথে চলমান রয়েছে। এই বিষয়টা ওনার কাছে এক রহস্যই রয়ে গেছে। কেন উনি ওই লাশকে ড্রেসিং করার আগে ফিস ফিস শব্দ শুনেছিলেন যে ড্রেসিং করাবি না, কারণটা কি ছিল? আর সর্বশেষ বডি হোল্ডিং রুম থেকে যখন ডেড বডিটা উনি বের করে এনেছেন, ওই সময় উনি এক ঘোরের মধ্যে চলে গিয়েছিলেন। কেনই বা উনি আর নড়াচড়া করতে পারেননি ডেড বডির মুখ দেখার সাথে সাথে? এই বিষয়টা উনি এখনও চিন্তা করলে ভয়ে শিউরে ওঠেন। তবে উনি এই বিষয়টা আর খুব চিন্তা করতে চান না। এটা চিন্তা করলে ওনার মানসিক অবস্থা আরও খারাপ হয়ে যায়। উনি কিন্তু এই কাজে নতুন না, এই কাজ উনি এর আগেও অনেকবার করেছেন। তারপরও কেন এই ডেড বডিটা নিয়েই এই ধরনের ঘটনা ঘটলো, এটা উনি বুঝতে পারেননি। অনেক সময় হয় যে আত্মহত্যা করা হয়েছে বা আত্মহত্যার লাশ, তখন কিন্তু কিছু সমস্যা হতে পারে। কিন্তু এই মহিলা স্ট্রোক করে মারা গিয়েছিলেন বলে উনি জানিয়েছেন। তাহলে তার সাথে এমনটা কেন হলো? উনি স্ট্রোক কেন করলেন? কোনো ব্ল্যাক ম্যাজিকের কারণে করেছেন না অন্য কোনো কারণে, এটা কিন্তু জানা যায় নাই। তো এটাই ছিল ঘটনা। শুরু করি সে ঘটনাটি এই তারেক ভাইয়ের আপন বড় বোনের সাথে ঘটেছিল। শুধু যে আপন বড় বোনের সাথে ঘটেছে তা না, তার স্বামী, তার সন্তান, তারাও এই ঘটনার সাফারার বা ভুক্তভোগী। তারেক ভাইয়ের গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার একটি জায়গায়। সঙ্গত কারণে গ্রামের নামটি বলছি না। এই যে রীতা আপু, এই রীতা আপু 2015 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষায় যখন পাশ করেন, এরপর বিয়ের জন্য পাত্র খোঁজাখুঁজি শুরু হয়। খুব বেশি দেরি হয়নি, ভালো ছেলে, ভালো পরিবারও পাওয়া যায়। আপুর বিয়ে পাকা হয়ে যায়। আপুর শ্বশুরবাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের একটি গ্রামে। গ্রামের নামটা আমরা বলছি না। আপুর বিয়ে খুব ভালোভাবেই মিটে যায়। শ্বশুরবাড়ির লোকজনও খুব ভালো। আপুর হাজব্যান্ড উনি খুবই ভালো একজন মানুষ। গ্রামের যে বড় বাজার রয়েছে সেখানে বেশ বড়সড় একটি মুদিখানার দোকান উনি চালান। ব্যবসাও মাশাল্লাহ খুব ভালো, সততার সাথে ব্যবসা করেন, মানুষের দোয়া তার সাথে আছে, ভালো প্রোডাক্ট দেন। ভালোই তার ব্যবসাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর আপুর শ্বশুর শাশুড়ি তারা অনেক ভালো মনের মানুষ, আপুদের সাথেই থাকে। আপুর হাজব্যান্ডের বড় ভাই মানে আপুর ভাসুর আর তার স্ত্রী, ওনারা দীর্ঘদিন ধরে সংসার করলেও তাদের কোনো সন্তানাদি আল্লাহ দেন নাই, তার নিঃসন্তান। এই হচ্ছে আপুর শ্বশুরবাড়ির অবস্থা। দিনকাল খুব ভালোই যাচ্ছিল, সবাই মিলেমিশে চলছিল। 2016 সালের মার্চ মাসের দিকে আপুর একটি ফুটফুটে কন্যা সন্তান হয়। সবাই তো খুব খুশি, হাতে গোনা কয়েকজন ব্যক্তি ছাড়া সবাই আসলে খুব খুশি হয়েছিলেন। সব কিছু বেশ ভালোই যাচ্ছিল। আপুর প্রতি তার শ্বশুর শাশুড়ির যত্ন আরও কয়েক গুণ বেড়ে গেল। এদিকে বাচ্চা যেহেতু হয়েছে, আপু আগে যে কাজগুলো করতে পারতেন এখন তো সেভাবে করতে পারছেন না। এই কাজগুলোর দায়িত্ব গিয়ে পড়ল তার জায়ের উপরে, অর্থাৎ তার স্বামীর বড় ভাইয়ের স্ত্রীর উপরে। উনি কাজগুলো করতেন, তবে উনি কি খুশি নাকি বেজার এগুলো খুব একটা বুঝতে দিতেন না। এদিকে এই রীতা আপুর স্বামী, উনি রীতা আপুকে ভালোবাসতেন। আর সন্তান হওয়ার কারণে, বিশেষ করে প্রথম সন্তান কন্যা সন্তান হয়েছে, কন্যা সন্তান বরকত হাদিসে রয়েছে, উনি এতটাই খুশি হয়েছিলেন আপুর উপরে যে উনি আপুর নামে বেশ কিছু জমি, ভালো মানের জমি উনি আপুকে লিখে দিয়েছিলেন। শুধু তাই না, অনেকগুলো গহনাও কিনে দিয়েছিলেন, স্বর্ণের গহনা। উনি চিন্তা করেছিলেন যে এমনি সমস্ত উপহার দিলে এগুলো তো শেষ হয়ে যাবে, জমি জমা দিলে একটা ভালো অ্যাসেট হলো, স্বর্ণালঙ্কার দিলেও এটা অ্যাসেট হলো, এটা তার স্ত্রীর থাকলো, এই চিন্তা করে দিয়েছিলেন। শ্বশুরবাড়ির লোকজনের কিন্তু কারো মনে এটা ছিল না যে তার কন্যা সন্তান হয়েছে। অনেকে দেখা যায় যে গ্রামে কন্যা সন্তান হলে অখুশি হয়, কিন্তু ওখানে কিন্তু এই বিষয়টা ছিল না, তারা অনেক খুশি হয়েছিলেন। তো চলছিল সব কিছু ঠিকঠাক। আল্লাহর রহমতে আপুর হাজব্যান্ডের ব্যবসা বাণিজ্য আরও বাড়ছে আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ।
আর ওনাদের পারিবারিক অবস্থা ভালো ছিল। আপুর হাজব্যান্ডের যেই পরিবার সূত্রে পাওয়া জমি এটাও অনেক ছিল, অর্থাৎ তার বাবার নামে অনেক জমি ছিল, তার মায়ের দিক থেকেও পাওয়া অনেক জমি ছিল। আর ওনারা দুই ভাই, ওনারাও অনেক জমি জমার মালিক ছিলেন। 2018 সালের দিকে আপু এবার একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন। এবারও তো সবাই বেশ খুশি। এবার আপুর হাজব্যান্ড খুশিতে গ্রামের প্রত্যেক বাড়িতে মিষ্টি পাঠিয়েছিলেন। গ্রামের এতিমখানায় সকল বাচ্চাদেরকে উনি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলেন। এরপর আপুর যত্ন এবং গুরুত্ব পরিবারের ছোট বউ হওয়ার পরও আরও বেশি বেড়ে যায়। আলহামদুলিল্লাহ, উনি তো ভালোই আছেন, কিন্তু শোক কি সবসময় একরকম থাকে? সুখ কিন্তু সবসময় একরকম থাকে না। এটাও একটা সময় কষ্ট নিয়ে আসে। সুখ দুঃখ একে অপরে পরপর আসে, কিন্তু দুঃখ আসতেই পারে। সেটা ভয়ঙ্করভাবে যে আসবে এটা তো ওনারা বুঝতে পারেন নাই। একদিন আপু ওনার ভাসুরের ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তো দরজার পাশ থেকে আওয়াজ উনি শুনতে পান। মনে হচ্ছে যে ওনার ভাসুর এবং যা কোনো একটা বিষয় নিয়ে ঝগড়াঝাটি করছে, মনোমালিন্য হচ্ছে। তবে এটা হতেই পারে, এটা নিয়ে উনি কোনো কর্ণপাত না করে উনি ওনার কাজে চলে গেলেন। পরদিন সকালবেলা আপুর যা মানে ভাসুরের স্ত্রী রেগে বাপের বাড়িতে চলে গেলেন। আপু বাধা দিলেন বটে, কিন্তু কোনো লাভ হলো না। 2 দিন পর আপুর ভাসুরও গেলেন তার শ্বশুর বাড়িতে তার স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য। তো আপুর যে যা তার বাড়ি ছিল, অর্থাৎ আপুর ভাসুরের শ্বশুর বাড়ি ছিল যশোর জেলার বেনাপুলের সীমান্তের কাছাকাছি এলাকার কোন একটা গ্রামে। তো উনি তো চলে গিয়েছেন, 2-3 দিন 4 দিন এভাবে চলে গেল। হঠাৎ করেই আপু কেমন যেন অসুস্থতা অনুভব করতে লাগলেন। ওনার শরীরে জ্বর আসলো, মুখে রুচি নাই, পানি খেতে গেলেও নাকি খেতে পারেন না, কেমন বিশ্রী গন্ধ তার কাছে লাগে। পানি থেকেও কেমন যেন পচা মাংসের গন্ধ উনি পেতেন। এইভাবে আস্তে আস্তে আপু শুকিয়ে যেতে থাকেন অস্বাভাবিকভাবে। মানুষ তো আস্তে আস্তে শুকায়, কিন্তু এই আস্তে আস্তে কিন্তু খুব দ্রুততার সাথে আর কি। এদিকে আপুর স্বামী উনি ডক্টর দেখাচ্ছেন, চিকিৎসা করাচ্ছেন। ওনার জায়গা থেকে সর্বোচ্চ চিকিৎসা যেটা করা যায় সেটাই উনি করানোর চেষ্টা করছেন। দেখা যাচ্ছে এই ধরনের সমস্যার ক্ষেত্রে কিছু ওষুধ খেলেই ভালো হয়ে যায়, কিন্তু আপুর কোনো উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে না। এদিকে আপুর এই অসুস্থতার কারণে বিভিন্ন জায়গায় ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, বিভিন্ন বড় বড় হসপিটালে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। ওনার দোকানেও তো উনি আসলে যেতে পারছেন না, সময় দিতে পারছেন না। এদিকে আপুর যিনি শ্বশুর, ওনারও তো অনেক বয়স, উনি তো আসলে কৃষিকাজ রিলেটেড বিষয় ভালো বোঝেন, মুদিখানার দোকানের বিষয়গুলো তো ওইভাবে বুঝতে পারেন না। কর্মচারীরা আর কতদিন চালাবে? মালিক না থাকলে তো তাদের মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশ দেখা যায়। তারপরেও কর্মচারীরা চালিয়ে নিচ্ছিলেন, কিন্তু মালিকের উপস্থিতিতে যেভাবে হয়, মালিক অনুপস্থিত থাকলে তো সেভাবে আর হতে পারে না, বা এটা হয়ও না। তারপরেও তার কর্মচারীরাও মোটামুটি সামলে নিচ্ছিলেন। এদিকে উনিও তো দৌড়াদৌড়ি করছেন, সময় দিতে পারছেন না কোনো জায়গায়। আপু অসুস্থ, আপু নিজেও তার সন্তানদেরকে দেখভাল করতে পারছেন না, শ্বশুর শাশুড়ি দেখভাল করতে পারছেন না। কাজের লোকজন ছিল, কিন্তু সব কাজ তো আসলে কাজের লোক দিয়ে হয় না। বেশ কিছুদিন পর আপুর ভাসুর আর ভাসুরের স্ত্রী ফেরত আসে। এর ভিতরে কিন্তু এই যে এই ঘটনাগুলো ঘটছে। এদিকে আপুর অসুস্থতা দেখে তারা তো খুব দুঃখ প্রকাশ করছে, যাহারে সুস্থ মানুষরা অসুস্থ হয়ে গেল, বাচ্চাদেরকে কিভাবে দেখাশোনা সে করবে। তো আপুর যে যা, উনি কিন্তু বাচ্চাদেরকে দেখাশোনা করার দায়িত্ব কাঁধে তুলে নিলেন। উনি ওনার জায়গা থেকে করছিলেন সব কিছু ঠিকঠাক মতো। একদিন ওনার যা কী করেন, একটা বাটিতে কিছু একটা এনে খেতে দেন। আপু সরল মনে খেয়ে নেন, বেশ মজাই লাগে তার কাছে। এটা একটা আচার জাতীয় জিনিস ছিল, টক মিষ্টি এরকম একটা আচার জাতীয় জিনিস ছিল। তো এরপর আপু কিছুটা সুস্থ হলেন, মনে হচ্ছে সব কিছু আস্তে আস্তে ঠিক হতে লাগলো। এবার সমস্যা শুরু হলো আপুর হাজব্যান্ডের সঙ্গে। উনি রাতের বেলা ঘুমের মধ্যে একটা অবয়ব দেখতে পেতেন একটা উঁচু লম্বা মানুষের অবয়ব, মানে বডিটা মানুষের অবয়ব, কিন্তু মাথাটা শূকরের মতো। এটা দেখলেই উনি ঘুমের মধ্যে খুব ভয় পেতেন, আর ঘুমের মধ্যে গোঙাতে থাকতেন, গোঙানির মতো শব্দ করতে থাকতেন, আর শরীরটা থরথর করে কাঁপতে থাকতো।
তো আপু যখন বুঝতে পারতেন যে তার স্বামী এরকম করছে, তার ঘুম ভেঙে যেত ওরকম শব্দে, গায়ে টাচ করলে আবার স্বাভাবিক হয়ে যেত। উনি বলেছিলেন স্বপ্নের মধ্যে এরকম একটা জিনিস উনি দেখতে পাচ্ছেন। এভাবে বেশ কিছুদিন উনি এটা দেখছেন। এর ভিতর ঘটল আর একটা ঘটনা। আপুর যে ছেলে সন্তান, তার উপর একটা মারাত্মক প্রভাব শুরু হয়ে গেল। সেটা হচ্ছে এই ছেলে সন্তানের শরীরে অস্বাভাবিক রকমের কালো, কিছুটা ধূসর রঙের লোম গজাচ্ছিল, যা দেখতে খুবই দৃষ্টিকটু লাগে। আপুর শ্বশুর তো মারাত্মক ভয় পেয়ে যান, আল্লাহকে ডাকতে থাকেন, দোয়া করতে থাকেন যে তার এত সুখের সংসারে এ কি শুরু হয়ে গেল। এদিকে তার সন্তানকেও কিন্তু ভালো ভালো ডাক্তার দেখানো হচ্ছে। ডাক্তার বিভিন্ন ধরনের কথা বলছে, এটা হরমোনজনিত কোনো সমস্যার কারণে হয়েছে। মেডিকেল বিদ্যায় যে সমস্ত বিষয়গুলো থাকে তারা সেই আঙ্গিকে ব্যাখ্যা করে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু আপুর শ্বশুর বুঝতে পারলেন এখানে অন্য কোনো ব্যাপার রয়েছে। তখন আপুর হাজব্যান্ডকে আপুর শ্বশুর পরামর্শ দিলেন যে বাবা, তুমি ভালো একজন হুজুরের কাছে যাও। ওই সময় অবশ্য আপুর হাজব্যান্ড হুজুরের কাছে যাবেন কি যাবেন না একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলেন যে আসলে কি এটা করে কাজ হবে। তারপরও বাবা যেহেতু পরামর্শ দিয়েছেন, উনি খোঁজ করতে শুরু করেন। এর মধ্যে একদিন সকালবেলা আপুর প্রচুর পরিমাণে রক্ত বমি হওয়া শুরু হয়। শুধু রক্ত বমি বললে ভুল হবে, মনে হচ্ছে এই রক্ত বমির সাথে গলা পচা মাংসের পিণ্ড বের হচ্ছে। এটা দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। আপুর স্বামী কি করবেন বুঝতে পারছেন না, ভালো হুজুর কবিরাজ পাচ্ছেন না। চিন্তা করলেন যে ওনার ছেলে সন্তান হওয়ার পর যেই এতিমখানাতে বাচ্চাদেরকে খাইয়েছিলেন, ওই এতিমখানার বড় হুজুরের সাথে একটু আলোচনা করলে কেমন হয়। তো উনি এতিমখানায় যান, ওই সময় বড় হুজুর ওখানেই ছিলেন। ব্যাপারটা বোঝানোর চেষ্টা করলেন যে এই ঘটনা ঘটেছে। উনিও বুঝতে চেষ্টা করলেন খুব ভালোভাবেই। উনি আসলে ওইভাবে ভালো কিছু বুঝতে পারেননি, কারণ উনি এই ধরনের চিকিৎসা করতে ওইভাবে পারদর্শী ছিলেন না, বা ওই বিদ্যাটা ওনার জানা ছিল না। উনি শুধু ছোট একটা তদবির দিয়েছিলেন, বলেছিলেন যে এটা আপাতত দিলাম, তবে এটা কোনো সমাধান না, আরও ভালো কোনো হুজুর দেখাতে হবে। এখন আরও ভালো কোনো হুজুর উনি কোথায় পাবেন? এদিকে তার স্ত্রীর এই অবস্থা, তার ছেলের শরীরে ভয়ঙ্কর রকমের লোম গজাচ্ছে, এদিকে উনিও স্বপ্নের মধ্যে ভয়ঙ্কর জিনিস দেখতে পাচ্ছেন। ওই হুজুরের কাছে তো উনি খুব কান্নাকাটি শুরু করেন যে হুজুর কিছু একটা উপায় বাতলে দেন, আমি তো লোকজনদেরকে ওইভাবে চিনি না, এখন আমি কার কাছে যাব, কোন ভণ্ডর কাছে যাব? চিকিৎসা করতে করতেই তো আমার পরিবার ধ্বংস হয়ে যাবে। এরপর হুজুর কিছুক্ষণ চিন্তা করলেন এবং বললেন যে আমার তো ওস্তাদ আছে, আমারই তো বয়স দেখতে পাচ্ছেন যে কত বেশি হয়ে গেছে, আর আমার ওস্তাদের বয়স কত বুঝতেই পারছেন। তো উনি তো এখন অনেক বয়স্ক, উনি তো এখন সেই চিকিৎসাগুলো আগের মতো করতে পারেন না, কারণ এই কাজগুলো করার জন্য শারীরিক যেই এনার্জির দরকার হয়, এই এনার্জিগুলো তো এখন আর তার মধ্যে নাই। তারপরও আমি ঠিকানা দিচ্ছি, আপনি একটু গিয়ে তার সাথে যোগাযোগ করেন, আমার সালাম দেন, দেখেন উনি রাজি হয় কিনা। তো ওই হুজুরের ঠিকানা আবার ফরিদপুর জেলার মধুখালীতেই। এরপর তাকে খুঁজে বের করা হয়। তার কাছে গিয়ে সব কথা যখন খুলে বলেন, তখন হুজুর উনি বলেন যে আমার যে বয়স, এখন আমি কিভাবে কি করব? তোমাদের যে সমস্যা, এই সমস্যা মেটাতে গেলে তো তোমাদের বাড়িতে আমাকে যেতে হবে, আমি তো এখন আর জার্নি করতে পারি না। এরপর ভালো মানের একটা গাড়ির ব্যবস্থা করা হয়েছিল যাতে করে হুজুর আসতে পারেন। হুজুর আসেন, এতটুকু বাচ্চারা এরকম ঝামেলায় পড়ে গেছে, একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, এমন ভালো মানুষের পরিবার শেষ হয়ে যাবে, এটা তো আসলে হুজুরের কাছে খুবই খারাপ লাগছিল। কষ্ট হলেও উনি যেতে সম্মতি দিলেন। হুজুর আসেন, আসার পর গাড়ি থেকে নেমে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যখন বাড়ির গেটের ভেতরেই ঢুকেছেন, তখন প্রত্যেকেই একটা জিনিস অনুভব করেন, শুধু হুজুর না, প্রত্যেকেই। মনে হলো গরম একটা দমকা বাতাস সবার শরীরে হিট করে বাইরে বেরিয়ে গেল। এই বিষয়টা কিন্তু সবাই ফিল করেছিলেন। এরপর আপুকে যখন দেখেছেন, তখন হুজুর বলছেন যে মারে, তোমাকে তো প্রায় মেরেই ফেলেছে, আর এরা এই বাচ্চাটাকেও ছাড় দিল না, নাউজুবিল্লাহ। হুজুর বললেন যে কালকে ফজরের আজানের আগেই করতে হবে, তা না হলে তোমাদের এই পরিবারের 3টা প্রাণকে হারাতে হবে। আমাকে একটা ফাঁকা ঘর দাও, আর কিছু জিনিস এনে দাও, দেখি আল্লাহ চাহেন তো কতটুকু কি করতে পারি। হুজুর
একটা রুমের মধ্যে আসনে বসলেন। হুজুর যেই ঘরে ছিলেন ওই ঘরের পাশেই এই যে আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন তার যে কলিগ, এই তারেক ভাইয়ের ঘর ছিল। তারেক ভাইয়ের বোনের পরিবার সেই তো ঘটনা ঘটছে। তো ওই তারেক ভাই কিন্তু ওই সময়ে ছিলেন আর কি, উপস্থিত ছিলেন ওইখানে। তো এরপর তারেক ভাই যেটা দেখলেন দেখে চমকে যান। উনি দেখলেন কোনো ধরনের বাতাসের ধাক্কা ছাড়াই হঠাৎ করে একদম হুজুরের ওই রুমের দরজা খুলে গেল, আবার দরজা বন্ধও হয়ে গেল ধাম করে শব্দ করে। এরপর তো হুজুর কারোর সাথে কথা বলছেন এতটুকু বোঝা যাচ্ছে। মূলত ওই সময় হুজুর তার শক্তিশালী দুইজন মুখবির জিন, যারা রুকিয়া বিদ্যায়ও পারদর্শী, যার একজনের নাম হলো আব্দুস সালাম আর একজনের নাম আব্দুর রহিম, এই দুইজনকে ডেকেছিলেন। তো ওনারা হাজির হলে কিভাবে রুকিয়া শুরু করা যায় এই বিষয়ে পরামর্শ চাইলেন। তখন আব্দুস সালাম জানালেন যে হুজুর এই বাড়িতে আসার আগে বেশ কিছু তথ্য নাকি আব্দুস সালাম নিয়ে রেখেছিলেন। উনি জানান যে এই যে গরম বাতাসটা বের হয়ে গেছে, এটা একটা খুবই নিকৃষ্ট নিচু শ্রেণীর পিশাচ। এই এতটা নাপাক এবং নোংরা, এর কাছ দিয়ে গেলেও নাকি এনারা নাপাক হয়ে যাবে, এই যে ভালো জিনেরা, এই এতটা নিম্ন শ্রেণীর। আর ওই জিনেরা এটাও বলে দিলেন যে এই পরিবারে এই যে ঘটনাগুলো ঘটছে এর জন্য দায়ী এই মেয়ের স্বামীর বড় ভাই আর তার ভাবি। এরা দুজনে মিলে এই কাজটি করেছে। কিভাবে করেছে? তারা সীমান্তবর্তী এলাকার এক হিন্দু তান্ত্রিকের সঙ্গে হাত মিলায়, তান্ত্রিককে অনেক টাকা সম্পদের লোভ দেখায়। তান্ত্রিক প্রথমে নাকি শুধু বাচ্চার মাকে কিছু করতে চেয়েছিল, শিশুটিকে কিছু করতে চায়নি। পরবর্তীতে তান্ত্রিককে বোঝায় যে এই যে ছেলে সন্তান, এও তো অনেক সম্পত্তির মালিক হয়ে যাবে, এই ছেলে সন্তানটাই মানে মেইন শত্রু, এটাকেও মারতে হবে। এক পর্যায়ে লোভে পড়ে তান্ত্রিকও রাজি হয়ে যায়। তান্ত্রিকের বেশ কিছু শর্ত ছিল। প্রথম শর্ত, এই কাজটা করাতে হলে এই যে দুইজন যারা আসছেন এনারা তো মুসলিম, ওনাদেরকে পিশাচ পূজারী হতে হবে। একটা পিশাচ তার কাছে আসে, তার পূজারী হতে হবে, টানা 1 সপ্তাহ তাকে পূজা করতে হবে। এর মধ্যে যে কোনো একদিন এই পিশাচ দেখা দেবে, তখন তার কাছে কাজের জন্য প্রার্থনা করতে হবে। সে যদি খুশি হয় তবেই তাদের কাজ হবে। আর এর জন্য উপকরণ হিসাবে খুবই নিকৃষ্ট প্রাণী লাগবে। 2টি শূকর লাগবে, একটা পুরুষ শূকর, একটা মহিলা শূকর, আর একটা 3 থেকে 4 সপ্তাহ বয়সের একটা বাচ্চা শূকর। এই 3টা শূকর লাগবে। তো এই শূকরগুলো কোথায় পাবে? দেখা যায় যে ওই বিভিন্ন ধরনের লোকজন থাকে না, যারা শূকর চড়িয়ে বেড়ায়, এদের কাছ থেকে এটা সংগ্রহ করা যাবে। তো সেই তথ্যও পেয়ে গেলেন কোথা থেকে এটা নিতে হবে। তাদের কাছ থেকে বেশ চড়া দামে এই শূকরগুলো কিনে আনা হলো। এরপর কাজ শুরু হলো। আব্দুস সালাম জিন আরও বলেন এই কাজে পুরুষ এবং মহিলা দুটো শূকরের যেই মেইন ব্যবহারটা ছিল, এর একটা কারণও ছিল। কারণ ওই পিশাচটার প্রিয় খাবার হচ্ছে বাচ্চা শূকরের হৃৎপিণ্ড, আর মা শূকরের মাথার মগজ, আর ওই মা শূকরের তাজা দুধ, যা পিশাচটি ভোগ হিসাবে চেয়েছিল। আর পুরুষ শূকরটাকে এমনি খেয়ে ফেলবে। অমাবস্যা রাতে ওই তান্ত্রিক আপুর ভাসুরের হাতে এই শূকরগুলোর বলি দেয়, আর ভোগ হিসাবে ওই পিশাচটা তো এই খাবারগুলো পেয়ে যায়। পিশাচ আনন্দে এই ভোগ গ্রহণ করে আর সে তার কাজে লেগে পড়ে। প্রথমে তেমন কোনো প্রভাব নাকি তৈরি করতে পারছিল না। আর একটা উপায় ছিল, যেহেতু শুরুর দিকে ওভাবে প্রভাব বিস্তার করতে পারছে না, তখন তান্ত্রিক ওই পুরুষ শূকরের মাংস, যেটা সে রেখে দিয়েছিল ফ্রিজে, এই মাংস থেকে কিছু মাংস তাকে দেয়। কারণ ওই যে ওই পিশাচে সব মাংস খেয়েছে বিষয়টা এরকম না, সে কিছু কিছু অংশ নেয়। পুরুষ শূকরের শরীর থেকে কিছু কিছু অংশ খায়, মহিলা শূকরের শরীর থেকে কিছু কিছু অংশ খায়, এভাবে নেয় আর কি। আর বাকিটা ওই তান্ত্রিক খায় আর কি। তো ওই মাংস দিয়ে এমন একটা খাবার বানিয়ে দেয় যা খেলে কেউ বুঝতেই পারবে এটা আসলে কী খেয়েছে, এটা কি মাংস না অন্য কিছু, আচারের মতো লাগবে। আর একবার খাওয়া শুরু করলে আরও খেতে ইচ্ছে করবে।
মূলত এই খাবারটা আপুর যা তাকে এনে খাইয়েছিল আচার বলে। এরপর মূলত সরাসরি তার শরীরের উপর ভয়ঙ্কর প্রভাব পড়তে থাকে। তো এই যে আপুর হাজবেন্ড স্বপ্নের মধ্যে যেই অবয়বটাকে দেখে যে মানুষের দেহ কিন্তু মাথাটা শূকরের মতো, সেটা মূলত ওই পিশাচ। আর এই যে আপুর বাচ্চার শরীরের অস্বাভাবিক রকমের পরিবর্তন, যে লোমগুলো হচ্ছে, এটা মূলত ওই বাচ্চা শূকরের উপর যেই ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে তার কারণে। এটার ফলে ওই বাচ্চার উপর প্রভাব পড়ছে। আর ওনারা এটাও বলে দেন যে এর প্রভাব যদি ফজরের আগে সমাধান না করা হয় তাহলে কিন্তু এটার সমাধানের পথ অনেক কঠিন হয়ে যাবে। হুজুর এই সমস্ত কথা শুনে একদম মর্মাহত হয়ে যান। হুজুর বেশ রেগেও যান যে এই কাজ যারা করেছে তাদেরকে উনি দেখে নেবেন। এত বড় দুঃসাহস, এত বড় খারাপ কাজ, একটা মুসলিম পরিবার তারা একটা পিশাচ পূজারী হয়ে গেল হিংসা, লোভ এগুলোর জন্য। শূকরের মতো নিকৃষ্ট প্রাণীকে পর্যন্ত বলি দিল, তাও নিজের হাতে। এটা কি কারো পক্ষে সম্ভব? উনি খুব অবাক হলেন। আর এই কারণেই মূলত উনি খুব ক্ষিপ্ত হয়েছিলেন। হুজুর তখন আব্দুস সালাম জিনকে বললেন যে, আব্দুস সালাম, তোমার পরামর্শ কি বলো। এই আব্দুস সালাম ছিলেন খুবই বুদ্ধিমান এবং শক্তিশালী জিন। তখন আব্দুস সালাম বললেন যে আসলে আমরা তো সব সমাধানগুলো শরিয়া ভিত্তিক রুকিয়ার মাধ্যমে দিয়ে থাকি। এখন এই কাজটা করার জন্য আমাদের হাতে পর্যাপ্ত সময় খুবই কম, নাই বললেই চলে। আর ওই জিনটাকে ধরে আনতে গেলে আমরাই নাপাক হয়ে যাব, আমরা ওর কাছেই যেতে পারবো না, এমন দুর্গন্ধ ওর চতুর্দিকে। এখন একটা উপায় আছে, এই জাদু কাটানোর জন্য আগের তান্ত্রিকের মতো কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে। ঠিক আগের উপায়ে যেভাবে শূকর বলি দেওয়া হয়েছে এইভাবে বলি দিয়ে আর একটা শক্তিশালী পিশাচকে দিয়ে বর্তমান পিশাচকে হত্যা করতে হবে। এইভাবে কিছু একটা করা যেতে পারে, তবে এটা ভালো কোনো সমাধান না। কেননা ওই পিশাচকে খুশি করতে গেলে তো তার আবার পূজা করতে হবে, এটা তো সম্ভব না। সুতরাং এটা ভালো কোনো পদ্ধতি না, তবে এটা একটা পদ্ধতি, আমাদেরকে অন্য কোনো পদ্ধতি খুঁজে বের করতে হবে। তখন হুজুর বললেন যে তোমরা ভাবো, আমিও ভাবি কি করা যায়, আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন একটা উপায় বাতলে দেয়। তো ওনারা যেই আব্দুস সালাম এবং আব্দুর রহিম জিন ছিলেন, ওনারা পরবর্তীতে আরও কিছু ওই অল্প সময়ের মধ্যেই ওনাদের গোত্রের বা অন্য গোত্রের মুরব্বী কিছু হেকিম জিনেসদের সাথে কথা বলেছিলেন। তো সমাধান আসছিল না। এরপর এই যে আব্দুর রহিম যিনি, উনি দারুণ একটা সমাধান বের করলেন যে হুজুর একটা উপায় আছে, আমার মনে হয় এই কাজটা করলে অতি দ্রুত সময়ের মধ্যে আমরা একটা সমাধানে যেতে পারি। অন্যান্য পথগুলো তো বেশ জটিল এবং সময় সাপেক্ষ, এত সময় তো আমাদের হাতে নাই, এরা তো মারা যাবে। মূলত সকালবেলা আপনি তাদের মুখোশ খুলে দেবেন যারা এই জঘন্য কাজটি করেছে এই পরিবারের সামনে, এদেরকে দিয়ে স্বীকার করাবেন। আর এদের পরিবারের যে ছেলে, অর্থাৎ এই মেয়ের যে ভাসুর, তার শরীরের উপরে ওই পিশাচ জিনটাকে হাজির করাবেন। হাজির করিয়ে এরপর মূলত অন্য কাজ করতে হবে। ওই জিনটাকে হয় হত্যা করতে হবে, না হলে অন্য কোনো পথে আমাদেরকে যেতে হবে। হতে পারে এর মাধ্যমে কোনো সমাধান, তবে ওই জিনটা তো রাজি হবে না, যেহেতু সে একটা ভোগ গ্রহণ করেছে, সে প্রতিশ্রুতি দিয়েছে। জিনেদের কিছু নিয়মকানুন থাকে, ওরা ওই নিয়মকানুনের বাইরে যেতে পারে না, এইটার সাথে সেও আবদ্ধ হয়ে গেছে। সুতরাং সে তো এই কাজটা করবেই। তারপর আপনি হাজির করেন আর জমজমের পানি নিয়ে রাখেন, বেশি করে অন্য পানির সাথে মিশিয়ে রাখেন, প্রতিবার গায়ে ছিটা দেবেন, দেখবেন ও একটা সময় আপনার সাথে পেরে উঠবে না। এই পরামর্শটা ভালো লাগলো, যদিও বা এই পরামর্শটা শুনতে সহজ, করতে সহজ, কাজ হবে কি না, এদিকে প্রতিটা সেকেন্ডের মূল্য কিন্তু অনেক। এখানে ওনাদেরকে কিন্তু মেরে ফেলবে। যাই হোক, সকালবেলা জিন আব্দুর রহিমের কথা মতো হুজুর কাজ শুরু করে দিলেন। আপুর ভাসুর এবং স্ত্রীকে ডেকে এনে তাদেরকে যখন সব কথা বলা হলো, তারা তো প্রথমে অবাক হয়ে গেছে, এত কথা ওনারা কিভাবে জানলেন। ওনাদের অনেক গোপন ছিল, কাজ ছিল, সেটাও তো হুজুর বলে ফেলেছেন, কারণ হুজুর তো আব্দুস সালামের মাধ্যমে সব কিছু জেনেছেন। এক পর্যায়ে তারা স্বীকার করেন যে হ্যাঁ, কথা সত্য। মূলত এই আপুর মেয়ে হওয়ার পর থেকে তার মনে হিংসার জন্ম নেয়।
এরপরও সে কাজ চালিয়ে যায়, বলতে স্বাভাবিক কাজ চালিয়ে যায়, কিন্তু আশেপাশের প্রতিবেশীরা, তার আত্মীয় স্বজনরা অনেক কটু কথা বলতেছে যে তুই বন্ধা নারী, বাজা নারী, তোর ছেলে পেলে হয় না, এই যে এই ঘরে ছেলে পেলে হচ্ছে, এইরকমভাবে এত বাজে কথা ওনাকে বলছে যাতে করে ওনার ভেতরের যে হিংসাত্মক মনোভাব এটা আরও প্রকট হয়ে যায়। একটা পর্যায়ে এসে উনি সিদ্ধান্ত নেন যে উনি কিছু একটা করবেন। তো এটা নিয়েই যখন কথা হচ্ছিল, ওনার স্বামীর সাথে কথা কাটাকাটি হচ্ছে, ওনার স্বামী প্রথম দিকে রাজি হয়নি। পরের দিন সকালবেলা রাগ করে উনি বাপের বাড়িতে চলে যান। এরপরে ওনার স্বামী তাকে আনতে গেছে, একটা পর্যায়ে স্বামী রাজি হয়। এরপর যখন কাজ শুরু হয়েছে ওই তান্ত্রিকের দিয়ে, তান্ত্রিক তো এরকম বলেছে, আরও বেশ কিছু কথা ওনারা জানান। সেটা হচ্ছে এই তান্ত্রিককে 3 লক্ষ টাকা নগদ এবং 3 ভরি সোনা দেওয়া হয়েছে। কাজ হলে আরও 2 লক্ষ টাকা এবং আরও কিছু উপঢৌকন দেয়া হবে, এই শর্তে মূলত তান্ত্রিক কাজগুলো করেছে। এদিকে বাড়িতে আরও আত্মীয় স্বজনরা উপস্থিত হয়ে গেছে। সবার সামনে যখন এই দুইজন এই কথা স্বীকার করলো, আত্মীয় স্বজনরা এতটাই ক্ষিপ্ত হয়েছিল যে এরা তো এই পরিবারের কলঙ্ক, আশেপাশে 10 গ্রামে এদের নাম আছে, কি কাজটা করলো। কোনো কোনো আত্মীয় স্বজন তো দা বটে নিয়ে আসছে, এদের এখনই মেরে ফেলবে। যাই হোক, হুজুর বুঝিয়ে তাদেরকে থামান যে দেখেন আগে কাজটা সমাধান করি, এরপর এদের বিষয়ে কি করা যাবে সেটা আপনারা সিদ্ধান্ত নেবেন। হুজুর বিশেষ একটা বন্ধনী সৃষ্টি করে দিয়েছিলেন, কারণ এই রুকিয়াটা সন্ধ্যার পর করতে হবে, সারাটা দিন তো পড়ে আছে, সারাটা দিন এই পিশাচটা যেন কাছে আসতে না পারে। সন্ধ্যার পর ওই পিশাচটাকে হাজির করার প্রক্রিয়া শুরু হয়। প্রায় 1 ঘন্টা পর ওই পিশাচটা হাজির হয় হচ্ছে এই আপুর ভাসুরের শরীরের উপরে। যখন নাকি হাজির হয়েছে, আশেপাশে এমন বিশ্রী দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে, আশেপাশে কিন্তু ওই পরিবারের অনেক মানুষজন ছিল তখন। ওই বিশ্রী দুর্গন্ধে বমি করে নাই এমন লোক খুবই কম, কয়েকজন নাকি বিশ্রী দুর্গন্ধে অজ্ঞান হয়ে গিয়েছিল। শুধু হুজুর উনি স্বাভাবিক ছিলেন। এরপর হুজুর তো প্রশ্ন করছে যে এসব বন্ধ কর, চলে যা। ওই জিন শুধু একটাই কথা বলে, আমি ভোগ খেয়েছি, কথা দিয়েছি, জান না নিয়ে তো যাব না, তুই কি করবি কর। এই কথা শোনার পর হুজুর বুঝতে পারলেন যে আসলে তার কাছ থেকে এই কথাটাই আশা করেছেন, কারণ সে এই কথাটাই বলবে। হুজুর কিছুটা জমজমের পানি যখন ছিটিয়ে দিয়েছেন ওই পিশাচটার গায়ে, অর্থাৎ আপুর ভাসুরের গায়ে, তখন পরিবেশটা মনে হচ্ছে বেশ ওলটপালট হয়ে গেল। মনে হচ্ছে আশেপাশে সব কিছু ভেঙে চলে যাচ্ছে, এমন একটা অবস্থা। ধুমধাম শব্দ, গাছপালা নড়াচড়া শুরু হয়েছে, অথচ ওই পিশাচটা কিন্তু ওই আপুর ভাসুরের শরীরের মধ্যে রয়েছে। হুজুর 4 থেকে 5 বার পানি ছিটালেন। এরপর ওই জিনটা কিছুটা নরম হয় এবং বলে, দেখ আমি আমার গোত্রের সর্দার, আমি তো এইভাবে ভোগ খেয়ে খালি হাতে যেতে পারবো না, কারো ক্ষতি তো আমাকে করতেই হবে এই পরিবারের। আমি তো এইভাবে গেলে আমার যে গোত্র, আমার গোত্রের যারা আছে তারা তো আমাকে মানবে না, যে সে ব্যর্থ হয়ে চলে আসছে, আমার তো সম্মান যে চলে যাবে এখান থেকে। সুতরাং আমি তো আমার কাজ করবই, এদের শরীরের কারো একটা অঙ্গ আমি নিয়ে যাবই, এটাই একটা সমাধান হতে পারে। তখন হুজুর বললেন, যেই 3 জনের উপর কালো জাদু করার প্রক্রিয়া শুরু হয়েছে, এই 3 জন, তারপর এই লোকের মা বাবা, অর্থাৎ ওই যে আপুর শ্বশুর শাশুড়ির কথা বলছেন আর কি হুজুর, এই কয়েকজন বাদে এই যে 2 জন আছে, অর্থাৎ এই যে আপুর ভাসুর আর যা, হুজুর বললেন যে এই 2 জনের উপর দিয়ে তোরা যদি কোনো প্রতিশোধ নিতে চাস নিয়ে চলে যা। জিন বললেন যে তথাস্তু, তাই হবে। এরপর জিনটা নাকি চলে যায়, যাওয়ার সময় আবার বিশ্রী রকমের পচা দুর্গন্ধ বের হয়ে যায়, আর যাওয়ার সময় মনে হচ্ছে বাড়ির চতুর্দিকে একটা ঝড় বয়ে গেল। এরপর সব কিছু নর্মাল। আপুর ভাসুর তখন অনুভব করলেন উনি একটি চোখে কিছু দেখতে পাচ্ছেন না, আর ওইখানে বসা অবস্থাতেই ওই ভাসুরের যিনি স্ত্রী, অর্থাৎ আপুর যা, তার একটা হাত বাঁকা হয়ে যায়, আর ইনস্ট্যান্ট তার মুখে এক ধরনের লোম ওঠা শুরু হয় সবার চোখের সামনে, যেমনটা ওই যে আপুর ছেলের শরীরে হয়েছিল ঠিক ওই রকম লোম। এরপর ওনাকে আর ওনার স্বামীকে
অর্থাৎ ওই যে মহিলা যার কথা বলছি, অর্থাৎ আপুর যে যা এবং ভাসুর, এই দুইজনকে ওই বাড়ি থেকে চিরতরে বের করে দেওয়া হয়। ওনারা নাকি লজ্জায় কোথায় যে গেছেন, হয়তো বা ওনারা আছেন তাদের কোনো আত্মীয় স্বজনদের কাছাকাছি আসেন, কিন্তু ওনারা লজ্জায় আর এদিকে আসতে পারেন না। যোগাযোগ হয়তো বা আছে, এই বিষয়ে তারেক ভাই আসলে তেমন কিছু বলেন নাই যে তাদের সাথে কতটুকু যোগাযোগ আছে, কারণ তারেক ভাই তো এই রীতা আপুর ভাই, উনি এই বিষয়ে আসলে কোনো খোঁজ খবর নেননি। তারেক ভাইও কিন্তু ওই রুকিয়ার সময় ছিলেন, ওনাকেও খবর দেওয়া হয়েছিল, শুরুর দিকে কিছুই ওনাকে জানানো হয়নি। উনি ওই ফাইনাল রুকিয়ার সময় উপস্থিত ছিলেন, উনি নিজেও জানিয়েছেন কিভাবে কাজটি হয়েছে, বেশ পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছেন। প্রিয় লিসেনার্স, এই ঘটনার পর আমি জানি না আপনাদের মনের মধ্যে কী ধরনের একটা ঝড় বয়ে যাচ্ছে, কিভাবে হিংসার বশবর্তী হয়ে মানুষ মানুষের উপর কালো জাদু করছে। একটা মুসলিম পরিবারের সন্তান, তারা পিশাচ পূজারী হয়ে শূকর বলি দিয়ে তাদের এই হিংসা চরিতার্থ করার জন্য কাজ করছে। এরকম ঘটনা অহরহ কিন্তু হচ্ছে, আমরা হয়তো বা জানি না, কিন্তু হচ্ছে। হিংসা এমন একটা পাপ যা পুণ্য অর্থাৎ নেকিকেও ধ্বংস করে দেয়। হিংসার ফলে কোনো মানুষের কিভাবে ক্ষতি হয়, হিংসা যখন কেউ করে তখন তার কলবের মধ্যে এক ধরনের ভয়ঙ্কর এনার্জি তৈরি হয়। এই এনার্জিটা যাকে হিংসা করা হয় তার উপর গিয়ে প্রভাব ফেলে, কিন্তু এইগুলো কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা সম্ভব